Hello students, welcome to my YouTube channel Jadid Physics Study IQ. Students, আজকে আমরা ক্লাস 10 এর ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা চ্যাপ্টারটা পড়ব। আর এই চ্যাপ্টারটা আমি দুটো লেকচারে কমপ্লিট করব আর আজকে তার প্রথম দিন। ঠিক আছে স্টুডেন্টস, তো চলো আজকের লেকচার শুরু করি। দেখো, রাসায়নিক গণনা চ্যাপ্টারটা পড়ার জন্য প্রথমে এই 7টা টপিক সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, আর প্রথমত এইটুকু বলে নি যে আমাদের এই চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে। ঠিক আছে স্টুডেন্টস, দেখো আমাদের এই চ্যাপ্টার থেকে টোটাল 4 মার্কস আসবে। টোটাল 4 মার্কস আসবে, তার মধ্যে একটা হচ্ছে 3 মার্কসের আর একটা হচ্ছে 1 মার্কসের। ক্লিয়ার স্টুডেন্টস? একটা 3 মার্কসের কোয়েশ্চেন আর একটা 1 মার্কসের। এই 1 মার্কসের যেটা সেটা হচ্ছে এমসিকিউ আসবে। ক্লিয়ার স্টুডেন্টস? 1 মার্কসের যেটা সেটা এমসিকিউ আসবে, আর এমসিকিউটা খুবই সহজ আসবে। ঠিক আছে, যদি পুরোপুরি কনসেপচুয়াল ভাবে পড়ে নাও, আমার ক্লাসগুলো যদি ভালোভাবে দেখে নাও, তাহলে এই 1 মার্কস তোমাদের কাছে কোনো ব্যাপার না, মানে কমন একদম পেরে যাবে। ঠিক আছে, আর এই 3 মার্কস যেটা বলছি এটা নিয়ে আমরা খাটাখাটি করব। ঠিক আছে, এই 3 মার্কসের জন্য আমরা দুটো লেকচার বানাবো। ক্লিয়ার? তো দেখো এই 3 মার্কসে কি আসে। দেখো এই 3 মার্কসের জন্য টোটাল দুটো কোয়েশ্চেন আসে। ঠিক আছে, একটা ম্যাথ আর অথবা দিয়ে আরেকটা ম্যাথ। ক্লিয়ার স্টুডেন্টস? মানে দুটোই ম্যাথ দেয়, অঙ্ক, রাসায়নিক গণনার অঙ্ক। দুটো অঙ্ক দিবে, যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, তো এই দুটো অঙ্ক স্যার আমরা কেউ আছে যে অঙ্কে একটু কাঁচা থাকে, ঠিক না? কোনো ব্যাপার না, এইসব অঙ্ক জলের মতো সহজ অঙ্ক। ঠিক আছে, শুধু আমি যে ট্রিক্সে অঙ্কগুলোকে করাবো সেগুলোকে মন দিয়ে তোমরা করতে থাকো। টোটালি দুটো নিয়ম শিখাবো, তোমাদের সব অঙ্ক কমপ্লিট। ক্লিয়ার স্টুডেন্টস? তো চলো তাহলে এই 3 মার্কস, মানে এই চ্যাপ্টার থেকে যে 3 মার্কস আর এখানে 1 মার্কস আছে কিনা, এই টোটাল 4 মার্কস তোমাদের কাছে খুব সহজ। ক্লিয়ার স্টুডেন্ট? এই 3 মার্কস আর এই 1 মার্কস, টোটাল 4 মার্কস পাওয়া এই চ্যাপ্টার থেকে খুবই সহজ। মানে তোমরা যদি স্কোর করতে চাও, তো এই চ্যাপ্টারটাকে টার্গেট করতে পারো। এই চ্যাপ্টার থেকে 4 মার্কস তুলে নেওয়া খুব সহজ। ওকে, তো চলো স্টার্ট করি আমাদের আজকের লেকচার। দেখো কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিই। হ্যাঁ, এই চ্যাপ্টারটা স্টার্ট করার প্রথম যেটা টপিক সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। দেখো রাসায়নিক বিক্রিয়া কি জিনিস, তোমরা ক্লাস 9-এ অথবা 8-এ রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে পড়েছো, তাই কি না? যে কোনো একটা পদার্থ কি হয়, তাপ দেওয়ার জন্য কি ভেঙে গিয়ে নতুন দুটো পদার্থ উৎপন্ন করে। ঠিক না? মানে রাসায়নিক বিক্রিয়া মানে তোমাদের মাথায় একটা কনসেপ্ট চলে আসে যে কেমিস্ট্রির ল্যাব। ঠিক না? যে ল্যাবের মধ্যে অ্যাসিড, দুটো অ্যাসিড, একটা অ্যাসিড একটা ক্ষার মিলিয়ে দিলাম, দুটো গ্যাসকে মিলিয়ে দিলাম, মিলিয়ে দিয়ে নতুন গ্যাস উৎপন্ন হলো বা নতুন কিছু পদার্থ উৎপন্ন হলো। যেমন ধরে নাও হাইড্রোজেন আর অক্সিজেনকে মিলিয়ে দিলাম, জল উৎপন্ন হয়ে গেল। একটা অ্যাসিড আর একটা ক্ষারকে মিলিয়ে দিলাম, কি লবণ আর জল উৎপন্ন হয়ে গেল। এই সব ধরনের জিনিসগুলো তোমরা জানো বা শুনেছো, ঠিক কিনা, বা পড়েছো। তো আজকে আবার আমরা এই চ্যাপ্টারটার রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে হালকা একটু আলোচনা করে নিব। ঠিক আছে, দেখো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, এই ধরনের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে না, তবুও কনসেপ্টের জন্য একটু শিখে নিব। ঠিক আছে, তো রাসায়নিক বিক্রিয়া কি জিনিস, ধরে নাও একটা পদার্থ আছে। কি পদার্থ? ধরে নাও ক্যালসিয়াম কার্বনেট আছে। ওকে, কি বললাম? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 কে কি বলা হয়? ক্যালসিয়াম কার্বনেট। দেখো স্টুডেন্টস, এই চ্যাপ্টারটা পড়ার জন্য না যৌগগুলোর নাম তোমাকে জানতে হবে। ঠিক আছে, অঙ্ক করার সময় যৌগগুলোর নাম তোমাকে জানতে হবে। যে অনেক প্রকারের যৌগ আছে, যেমন ধরে নাও যে NaCl। হ্যাঁ, NaCl কে কি বলা হচ্ছে? খাদ্য লবণ হিসেবে আমরা যেটাকে ব্যবহার করি। তারপরে ধরো সোডিয়াম, যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বলছি। আর এই যে CaCO3, কি এটা? ক্যালসিয়াম কার্বনেট। ওকে, তারপরে ধরে নাও তোমার কি আছে? H2SO4 সালফিউরিক অ্যাসিড, ঠিক না? HNO3 নাইট্রিক অ্যাসিড। এই ধরনের তোমাকে যৌগের নামগুলো জানতে হবে। তো চাপের কোনো বিষয় নেই, আমি তোমাদেরকে একটা পুরো লিস্ট দিয়ে দিব। ঠিক আছে, আজকেই দিয়ে দিব পুরো লিস্ট, যে যৌগের সংকেত দেওয়া আছে আর এদিকে যত রকম ভাবে ওই যৌগটাকে আমরা যত রকম নাম দিয়ে ডাকি।
ঠিক আছে, যেমন ধরে নাও NaCl বলি, লবণ, খাদ্য লবণ, আবার সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি বলি, ঠিক কিনা? তো যত রকম ভাবে ওই সংকেত যৌগটা যে আছে ওই যৌগটাকে যত রকম নাম দিয়ে আমরা ডাকবো সবগুলোকে আমি তোমাদেরকে লিস্টের মাধ্যমে দেখিয়ে দিব। ঠিক আছে স্টুডেন্টস, কোনো চাপ নিবে না, শুধু 5-6 বার ওটাকে ভালোভাবে চোখ বুলিয়ে নিবে, তাহলে আশা করি তোমাদের আর কোনো রকম প্রবলেম হবে না। আর কেমিস্ট্রিকে খুব ভালোভাবে বোঝার জন্য আমার সঙ্গে থাকো। ঠিক আছে স্টুডেন্টস, তো ক্লাস 10-এ কোনো টেনশন নিও না, আমি তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করাবো। আজকে আমি রাসায়নিক গণনা দিয়ে স্টার্ট করছি, পরে আমি অন্য চ্যাপ্টারও করাবো। ঠিক আছে স্টুডেন্ট, শুধু আমার চ্যানেলটাকে দেখতে থাকো, ফলো করো, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে নাও। দেখো CaCO3 জিনিসটা কি বললাম, ক্যালসিয়াম কার্বনেট। এটাকে যদি আমরা কি করি, হিট দেই, কি বললাম, হিট। দেখো হিট মানে কি তাপ, আর তাপের চিহ্ন, কোনো বিক্রিয়ায় যদি তাপ দেই তো তাপের চিহ্ন হিসাবে এটা দিব। ঠিক আছে, এটা দেওয়া মানে হচ্ছে কি CaCO3 কে হিট দিচ্ছি। ক্লিয়ার স্টুডেন্টস? তো হিট দেওয়ার জন্য কি হবে, CaCO3 ভেঙে যাবে, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে, CaO তৈরি করবে প্লাস CO2 তৈরি করবে। ক্লিয়ার? মানে একটা যৌগ বা একটা পদার্থ ভেঙে গেল তাপ দেওয়ার জন্য, ভেঙে গিয়ে নতুন ধর্ম বিশিষ্ট দুটো যৌগ বা দুটো পদার্থ উৎপন্ন করছে। ক্লিয়ার? এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, আর সংকেতের মাধ্যমে প্রকাশ করেছি কিনা, কারণ এখানে তো আর লিখিনি যে ক্যালসিয়াম কার্বনেট থেকে হিট দিলাম, তারপরে কি CaO উৎপন্ন হলো এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। এইভাবে যদি ভাষায় লিখতে যাই তো অনেক বড় হয়ে যাবে, ঠিক কিনা? তো ভাষায় না লিখে সংকেতের মাধ্যমে প্রকাশ করাকেই বলা হচ্ছে কি রাসায়নিক সমীকরণ। ঠিক আছে স্টুডেন্টস, তো খুব সহজ জিনিস রাসায়নিক বিক্রিয়া। যেমন এটা কি বললাম যে একটা যৌগ হিট দেওয়ার জন্য দুটো যৌগে ভেঙে গেল, যদি আমরা এটাকে এইভাবে ধরি যে দুটো যৌগকে যদি মিক্স করি তো একটা নতুন যৌগ উৎপন্ন হবে। যেমন ধরে নাও যে 2H2 প্লাস O2, এটা সবাই জানো হাইড্রোজেন, 2 অণু হাইড্রোজেন নিয়েছি আর 1 অণু কি নিয়েছি, অক্সিজেন। এই দুটোকে যদি আমরা মিক্স করে দেই তো কি উৎপন্ন হবে, H2O। সবাই জানো H2O মানে হচ্ছে কি জল। ঠিক আছে স্টুডেন্টস, তো এইভাবে আমরা কি করতে পারি, যে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানতে পারি। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া, আর যে সংকেতের মাধ্যমে প্রকাশ করেছি এটাকে বলা হয় কি রাসায়নিক সমীকরণ। ক্লিয়ার স্টুডেন্টস? এবার চলে আসে আণবিক ভর। দেখো আণবিক ভর তোমরা প্রত্যেককে পারমাণবিক ভর সম্পর্কে জেনেছো, তাই কি না? মানে যদি নাও জেনে থাকো তো তোমাদের একটা চ্যাপ্টার আছে পর্যায় সারণী বলে, ওই চ্যাপ্টারে তোমরা পারমাণবিক ভর সম্পর্কে পড়বে। ঠিক আছে, তো দেখো তবু আমি একটু বলি। পারমাণবিক ভর, তাই কি না? যেমন ধরে নাও কার্বন, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে কত, যদি পারমাণবিক সংখ্যা বলি তো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, আর এর পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব হচ্ছে কি 12। ক্লিয়ার স্টুডেন্টস? তারপরে অক্সিজেনের যদি বলি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। ক্লিয়ার? আর পারমাণবিক ভর হচ্ছে কত, 16। ক্লিয়ার? তারপরে কি বলবো, ধরে নাও ক্যালসিয়াম বলছি, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40। ক্লিয়ার স্টুডেন্টস? বোঝা গেল? তাহলে এই ধরনের আমরা অনেক মৌল, যতগুলো মৌল আছে সবার পারমাণবিক ভর সম্পর্কে কি জানবো। তো যাই হোক, এই ভিডিওতে আমি পারমাণবিক ভর সম্পর্কে তোমাদের কিছু বলছি না, কারণ না হলে অনেক বড় লেন্দি হয়ে যাবে। আর আমার মনে হয় তোমাদের সাধারণ একটা কনসেপ্ট আছে যে পারমাণবিক ভর কি জিনিস, ঠিক না? তো যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদের জন্য শুধুমাত্র পারমাণবিক ভর সম্পর্কে, মানে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর কিরকমটা হয় সেটা সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো। আর তাছাড়াও যদি তোমরা করতে চাও যে পারমাণবিক ভরটা কোথায় পাবো স্যার, তো বলে দিচ্ছি, তোমরা পর্যায় সারণী বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে চলে যাবে, আর সেখানে দেখবে কি পর্যায় সারণী দেওয়া আছে ছকের মাধ্যমে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এই ধরনের পুরো যে ছকটা দেওয়া আছে কিনা পর্যায় সারণী মৌলগুলোর, সেখানে উপরের দিকে যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা
মানে ধরে নাও হাইড্রোজেন আছে, এই ধরনের সংখ্যা দেওয়া থাকে। হ্যাঁ, ধরে নাও হাইড্রোজেন আছে, ক্লিয়ার? তো হাইড্রোজেনের উপরের দিকে, এখানে উপরের দিকে যে সংখ্যাটা থাকে সেটা হয়ে যায় কি পারমাণবিক সংখ্যা, আর নিচের দিকে যে সংখ্যাটা থাকে সেটা হয়ে যায় কি পারমাণবিক ভর। ক্লিয়ার স্টুডেন্টস? তো এইভাবে তোমরা ওই পর্যায় সারণীতে গিয়ে, হ্যাঁ, পুরো লিস্টে গিয়ে নিচের দিকে যে সংখ্যাগুলো দেওয়া থাকে, পয়েন্টেও দেওয়া থাকে যে 65.45 বিভিন্ন মৌলের বিভিন্ন রকম ভর হতে পারে, তো ওগুলোকে তোমরা মুখস্থ করে নিবে। ঠিক আছে স্টুডেন্টস? এখানে কনসেপ্টের সেরকম কোনো ব্যাপার নেই, সাধারণত হালকা একটু মানে আমরা আইডিয়া করতে পারি যে কতটা হতে পারে, কিছুটা ডবল হয়ে যায়, কিছুটা ডবলের থেকে একটু বেশি হয়ে যায়, তার জন্য নির্দিষ্ট একটা নিয়ম আছে যে কতটা কি, কোনটা কি কিরকম হবে। ঠিক আছে? তো এই ভিডিওতে আমি সেটা সম্পর্কে কিছু বলছি না, পারমাণবিক ভর সম্পর্কে, কিন্তু আণবিক ভর সম্পর্কে আমি বলতে পারি। ঠিক আছে? তো দেখো আণবিক ভর কি করে বের করব। তোমরা পারমাণবিক ভরটাকে মুখস্থ করে নিবে। ঠিক আছে? 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে নিবে। 1 থেকে 30 পর্যন্ত যতগুলো মৌল আছে কিনা সব মৌলের পারমাণবিক ভর মুখস্থ করে নিবে। ঠিক আছে? তো দেখো কি বললাম, যে ক্যালসিয়াম কার্বনেট, ধরে নাও আমি এর এই যৌগটার আণবিক ভর বের করব। তো ক্যালসিয়াম কার্বনেটের যদি আণবিক ভর বের করতে চাই, তাহলে প্রত্যেকটা পার্টিকুলার যতগুলো মৌল আছে সবার কি পারমাণবিক ভর আমাকে জানতে হবে। ক্লিয়ার? তার জন্যই বললাম যে সবার পারমাণবিক ভরগুলো পড়ে নিবে। দেখো ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40। আর কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। ক্লিয়ার স্টুডেন্টস? আর অক্সিজেনের কত? 16। ওকে, কিন্তু অক্সিজেন এখানে 3টা আছে, তার জন্য 3 দিয়ে গুণ। ক্লিয়ার? তাহলে টোটাল যৌগটার, পুরো যৌগটার আণবিক ভর কত হবে? কি করব? সবাইকে যোগ করে দেব। ক্লিয়ার স্টুডেন্টস? এইভাবে আমরা আণবিক ভর বের করি। ঠিক আছে? তাহলে 40 যোগ 12 যোগ 3 16 48। তাহলে যদি 3টাকে যোগ করি, 48 আর 12 60, 60 আর 40 100। তাহলে আমরা কত পেলাম? 100 গ্রাম পেলাম। ক্লিয়ার স্টুডেন্টস? বোঝা গেল? এইভাবে আমরা আণবিক ভর বের করি। দেখো আরেকটা যদি আমি দেখাই, CaO, এর আমি ধরে নাও আণবিক ভর বের করব। তাহলে কি করব? Ca যেটা আছে এর কত? 40। ঠিক আছে? এর পারমাণবিক ভর কত? 40। আর অক্সিজেনের কত? 16। তাহলে টোটাল কত হলো? 56। ক্লিয়ার স্টুডেন্টস? 56 গ্রাম। এইটাই হচ্ছে কি আণবিক ভর। ক্লিয়ার? এই যৌগটার আণবিক ভর কত? 56 গ্রাম। যদি কার্বন ডাই অক্সাইডের বের করি, কিভাবে বের করব? দেখো কার্বনের কত? 12। ক্লিয়ার? আর অক্সিজেনের কত? আমরা কত জানি? 16। যদি না জানো তো পড়ে নিবে। 16 গুণ 2 বললাম। কোথায় পড়বে? কোথায় পাবে পারমাণবিক ভর? কোথায় পাবে? পর্যায় সারণীতে চলে যাবে। পর্যায় সারণীতে গিয়ে মৌলগুলো যে দেওয়া আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম ইত্যাদি ইত্যাদি যতগুলো মৌল আছে সব মৌলের নিচের দিকে যে সংখ্যাটা দেওয়া থাকে সেই সংখ্যাটাই হচ্ছে কি আমাদের পারমাণবিক ভর। আর এখানে আণবিক ভর কি করে বের করব? পারমাণবিক ভর যেটা যেরকম আছে, যেমন এখানে দেখো কার্বন ডাই অক্সাইড আছে, তো কার্বনের পারমাণবিক ভর যোগ অক্সিজেনের পারমাণবিক ভর। তো অক্সিজেন এখানে দুটো আছে, তো অক্সিজেনের পারমাণবিক ভর 2 জানি, আর যেহেতু দুটো আছে তার জন্য 2 দিয়ে গুণ করে দিয়েছি। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেই। তাহলে 12 যোগ 32 সমান সমান 44 গ্রাম। ক্লিয়ার স্টুডেন্টস? এইভাবে আমরা প্রত্যেকটা যৌগের আণবিক ভর বের করতে পারি। ক্লিয়ার? তো আমরা যখন অঙ্ক করতে যাব তো এগুলো খুবই কাজে লাগবে, তার জন্য আমি তোমাদেরকে আলাদাভাবে এখন শিখিয়ে নিচ্ছি। ক্লিয়ার? চলো মিটিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি কি শিখলাম? এখন রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে শিখলাম, আর আণবিক ভর সম্পর্কে শিখলাম। এবার মোলার আয়তন সম্পর্কে জানবো। ঠিক আছে স্টুডেন্টস? চলো মিটাই। দেখো মোলার আয়তন কি, মানে ধরে নাও কোনো একটা গ্যাস আছে, বললো এই গ্যাসটার 2 মোল, এই গ্যাসটার আয়তন কত? তাহলে সবসময় মনে রাখবে একটা জিনিস, যে কোনো গ্যাসের ক্ষেত্রে 1 মোল, যে কোনো গ্যাসের ক্ষেত্রে কি বললাম? 1 মোল
1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে গ্যাসটির আয়তন, ওই গ্যাসটির আয়তন কত হবে? ওই গ্যাসটির আয়তন হবে সমান সমান 22.4 লিটার। বুঝতে পারলে স্টুডেন্টস? যে কোনো গ্যাসের 1 মোল যে কোনো গ্যাসের, ঠিক আছে, আয়তন হয়ে যাবে কত? 22.4 লিটার। ক্লিয়ার? যেমন ধরে নাও এখানে কার্বন ডাই অক্সাইড আছে, তো কি বললো যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করার জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাস কত আয়তন উৎপন্ন হবে? দেখো, চোখ বন্ধ করে বলতে পারবে যে এখানে কিছু নেই মানে 1 আছে, তাই কি না? সামনে কিছু নেই মানে 1 আছে, তার মানে এটাই হচ্ছে তার মোল সংখ্যা। ক্লিয়ার স্টুডেন্টস? কি বললাম? এটাই হচ্ছে তার মোল সংখ্যা। তাহলে এটাই যদি তার মোল সংখ্যা হয় মানে 1 মোল, আর 1 মোল যেহেতু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে তার আয়তন হয়ে যাবে কত? 22.4 লিটার। সিমিলার আমি যদি এইভাবে বলি যে কি বলবো, H2 2H2 প্লাস O2 থেকে কত উৎপন্ন হচ্ছে? 2H2O, ঠিক না? 2H2 প্লাস O2 থেকে উৎপন্ন হচ্ছে 2H2O। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কোশ্চেনটা যদি এরকম হয় যে 2 অণু জল উৎপন্ন করতে, কি বললাম, 2 অণু জল উৎপন্ন করতে কত আয়তনের অক্সিজেন লাগবে? ক্লিয়ার? কত আয়তনের অক্সিজেন লাগবে, কোশ্চেনটা এরকম। তাহলে এইখানে জিজ্ঞাসা চিহ্ন, তাই কি না? তাহলে 2 অণু জল উৎপন্ন করতে কত আয়তনের অক্সিজেন লাগবে? দেখো এই জায়গায় কিছু নেই মানে 1 আছে, তার মানে 1 মোল। তাহলে 1 মোল মানেই হচ্ছে কি, 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। ক্লিয়ার? মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন কত হবে? 22.4 লিটার। ক্লিয়ার? সেটা অক্সিজেন হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে, ওকে, হাইড্রোজেন হতে পারে। যে কোনো গ্যাসের ক্ষেত্রে কি হবে? আয়তনটা হয়ে যাবে, 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন হয়ে যাবে 22.4 লিটার। বোঝা গেল স্টুডেন্টস? চলো একটু মোল সংখ্যা সম্পর্কে জানি। এখানে তো স্যার আপনি বলে দিলেন কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাই তার মোল সংখ্যা, তাই কি না? চলো একটু ভালোভাবে মোল সংখ্যা সম্পর্কে জানি। মোল সংখ্যা খুব সহজ একটা জিনিস, মোল সংখ্যা। দেখো আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেনের মাধ্যমে আমরা বুঝে নিব, ঠিক আছে? বললো, ধরে নাও বললো 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড এর মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত? আমার মনে হয় তোমরা ক্লাস 9 এগুলো পড়ে এসেছো, তবুও আমি তোমাদেরকে একবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? কারণ এগুলো আমাদের লাগবে এই চ্যাপ্টারটা পড়ার জন্য। ক্লিয়ার? তো দেখো 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা চেয়েছে। তো মোল সংখ্যা বের করার আমাদের একটা সূত্র আছে, ঠিক আছে? দেখো সূত্রটা মন দিয়ে দেখবে। মোল সংখ্যা, যেটাকে আমরা কি দিয়ে লিখি? n দিয়ে। তো মোল সংখ্যা বের করব কিভাবে? দেখো গিভেন মাস বাই মোলার মাস। বুঝতে পারলে না, তাই তো? স্যার কি লিখলেন? দেখো গিভেন মাস মানে হচ্ছে যত গ্রামের মোল সংখ্যা বের করতে বলবে, যত গ্রামে। বোঝা গেল? তো এখানে 88 গ্রামে বলেছে, যদি 30 গ্রাম বলতো তাহলে এটা গিভেন 30 গ্রাম হয়ে যেত। তাহলে যেহেতু এখানে 88 গ্রামের কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা চেয়েছে, তার জন্য আমরা কি করব? এটাকে গিভেন মাস হিসেবে ধরে নিব। ক্লিয়ার? তাহলে আমি উপরে কত লিখলাম? 88। ক্লিয়ার? 88। মোলার মাস কত? এটাকে আমাকে বের করতে হবে। দেখো কার্বন ডাই অক্সাইডের মোলার মাস বের করব। ক্লিয়ার? তো আমরা একটু আগেই কার্বন ডাই অক্সাইডের মোলার মাস বের করলাম। কিরকম করলাম? কার্বনের পারমাণবিক ভর কত? 12 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। দুটো আছে তার জন্য 16 দিয়ে 32, মানে 2 গুণ 16। তাহলে কত হলো? 12 যোগ 32 সমান সমান 44 গ্রাম। বোঝা গেল? তাহলে কার্বন ডাই অক্সাইডের মোলার মাস হচ্ছে 44 গ্রাম। ক্লিয়ার স্টুডেন্টস? এরকম প্রত্যেকটা গ্যাসের আমরা মোলার মাস বের করতে পারবো। ক্লিয়ার?
যদি আমরা পারমাণবিক ভরটা জানি। আর একটু আগেই তো বললাম যে পারমাণবিক ভর কোথায় পেয়ে যাবে, ছকে আছে। ক্লিয়ার? তো ওখানে 1 থেকে 30টা মৌল যে আছে, প্রথম 1 থেকে 30টা সবার পারমাণবিক ভর মুখস্থ করে নিবে। ক্লিয়ার? তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আর যদি এক্সট্রা আরো কিছু লাগে তো সেটা আমি এখানে বলে দিব। ওকে, তো 44 গ্রাম নিচে মোলার মাস 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। যেহেতু কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে মোল সংখ্যা চেয়েছে, তো কাটো। তো কত হলো 2, 44 দুগুণে 88 না, তাহলে 2 মোল হয়ে গেল আমাদের কি, 2 মোল হয়ে গেল আমাদের মোল সংখ্যা। ক্লিয়ার স্টুডেন্টস? এইভাবে আমরা মোল সংখ্যা বের করতে পারি। তো স্যার কোশ্চেনটা ছিল কি, যে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত, এখানে ভর দিয়ে আমার মোল সংখ্যা চেয়েছিল। যদি এরকম বলতো স্যার, যে কোশ্চেনটা যদি এরকম বলতো, মিটাচ্ছে এটা, হ্যাঁ দেখো, যদি না বুঝতে পারো কমেন্টে আমাকে জানাবে, হ্যাঁ আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। যদি কোশ্চেনটা এরকম বলে, কোশ্চেনটা যদি এরকম বলে যে 44.8 লিটার, কি বললাম, 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা নির্ণয় করো। 44 মানে আয়তন দিয়ে বলেছে না, তখন আর গিভেন মাস থাকবে না, তখন লিখতে হবে, তখন সূত্রটা এরকম হয়ে যাবে। যদি আয়তন দিয়ে চায় তাহলে কি করবে, উপরে গিভেন ভলিউম। ক্লিয়ার স্টুডেন্টস? মানে গিভেন আয়তন, হ্যাঁ, আর নিচে 22.4 লিটার। এই সূত্র দিয়ে তোমাদের পুরো হয়ে যাবে। হ্যাঁ, মূল সংখ্যা দেখো, গিভেন ভলিউম কত, 44.8 আর নিচে 22.4। সব ক্ষেত্রে এই সূত্র কাজে লাগাবে। যদি অক্সিজেন বলতো তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কাজে লাগাতে। তো কাটলাম, তো 2 হলো, তাহলে কত হলো, 2 মোল উত্তর হলো। ক্লিয়ার স্টুডেন্টস? যদি এরকম বলতো, আরেকটা বলছি, অক্সিজেনের ক্ষেত্রে যদি বলতো, ধরে নাও অক্সিজেন বলেছে, O2 এর মোল সংখ্যা বের করো 44.8 লিটারে। ক্লিয়ার? তাহলে O2 এ কি করতাম, গিভেন আয়তন 44.8 বাই 22.4 লিটার। ক্লিয়ার স্টুডেন্টস? এইটাই আসতো একদম সিমিলার, যে 44.8 গিভেন বাই এটা। এই জায়গায় যদি আয়তন দিয়ে দেয় তাহলে সেখানে মোলার মাসের আর কোনো কাজ নেই, সিম্পলি এইভাবেই হয়ে যাবে। ক্লিয়ার স্টুডেন্টস? হ্যাঁ, আর যদি আবার গ্রাম দিয়ে বলতো, যে 128 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা কত, যদি এরকম বলতো কোশ্চেনটা, তাহলে কি করতাম, তাহলে করতাম গিভেন মাস বাই মোলার মাস, তাই কি না? তো গিভেন মাস কত, 128 গ্রাম, যেটা দিয়ে, যেটা যত গ্রামে চাইবে সেটাই গিভেন আমাদের। হ্যাঁ, 128 গ্রাম। নিচে মোলার মাস কত, অক্সিজেনের মোলার মাস কত, অক্সিজেন মানে কি O2, O2 মানে কি অক্সিজেন দুটো আছে, মানে 2 × 16 মানে 32 গ্রাম হয়ে গেল কি আমাদের মোলার মাস। ক্লিয়ার? তাহলে 32, দেখো যদি কাটি তো কত হবে, 32 দুগুণে 64 মানে 4 হবে। ক্লিয়ার? কাটাকাটিটা করে নিবে, 4 হবে, মানে কত হলো, 4 মোল হয়ে গেল, মানে মোল সংখ্যা কত এসছে, 4। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে এইভাবে আমরা মোল সংখ্যা বের করতে পারি। যদি ভর থেকে মোল সংখ্যা চায় তবুও আমরা বের করতে পারছি, যদি আয়তন দিয়ে মোল সংখ্যা বের করতে বলে তবুও আমরা বের করতে পারছি। সূত্রগুলো শুধু মনে রাখবে, হ্যাঁ, যে গিভেন মাস বাই মোলার মাস, যদি গ্রামে বলে দেয় তাহলে মোল সংখ্যা এইভাবে বের করব, আর যদি লিটারে বলে, মানে আয়তনে যদি বলে, তাহলে গিভেন ভলিউম বাই 22.4 লিটার, এটা সবার ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের মোল সংখ্যা। ক্লিয়ার? এবার চলে আসি ভরের সংরক্ষণ সূত্র, এটা মিটিয়ে দিচ্ছি। দেখো স্টুডেন্টস, ভরের সংরক্ষণ সূত্র কি জিনিস? ভরের সংরক্ষণ সূত্র হচ্ছে এটাই, যে ভর হচ্ছে অবিনশ্বর, ঠিক আছে, একে সৃষ্টিও করা যায় না আর ধ্বংসও করা যায় না। মানে ভরকে আমরা কখনো ভেনিস করতে পারবো না, নষ্ট করতে পারবো না, বা সৃষ্টিও করতে পারবো না। ঠিক আছে, আমি এই পেনটাকে
এমনি এমনি তৈরি করতে পারবো না, আমাকে অন্য একটা প্লাস্টিক নিয়ে তৈরি করতে হবে। মানে আমি জাস্ট তার শেপটা চেঞ্জ করতে পারছি, তার আকৃতিটা চেঞ্জ করতে পারবো, কিন্তু তার ভরটা আমি তৈরি করতে পারবো না। ঠিক আছে স্টুডেন্টস, তো ভর তৈরি করা যায় না, আবার ভরকে নষ্টও করা যায় না। ভর হচ্ছে কি অবিনশ্বর, এটাই হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। ঠিক আছে স্টুডেন্টস, তো ব্যাপারটা হচ্ছে স্যার আমরা এই চ্যাপ্টারে এই সূত্রটাকে পড়বো কিসের জন্য? দেখো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্রটা কিভাবে কাজ করে। দেখো রাসায়নিক বিক্রিয়া আমরা দুইটা দিক দেখতে পাই, ঠিক কি না? একটা হচ্ছে আগের এক্সাম্পলটাই বলছি, ধরে নাও যে 2H2 প্লাস O2 তৈরি হচ্ছে কি 2H2O। তো এটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। এই দিকেরটাকে বলা হয়, মানে যেগুলো তৈরি হচ্ছে এগুলোকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ, আর এগুলোকে বলা হয় কি এক একটাকে বিক্রিয়ক পদার্থ। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে এগুলো হচ্ছে কি বিক্রিয়ক পদার্থ, আর এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ এটা, আর এটা কি বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার? তো বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ। তো ভরের সংরক্ষণ সূত্রে কি হচ্ছে যে বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর সমান সমান কি হবে বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট ভর। ক্লিয়ার স্টুডেন্টস? মানে ভর কে আমরা কখনো শেষ করতে পারবো না, এদিকে আর এদিকের ভর সব সময় সমান হবে। ক্লিয়ার? তো বের করি। দেখো যদি এক্ষেত্রে আমি ভরটাকে বের করি তো দেখবে কি আছে, প্রথমে 2H2, ঠিক কি না? তার মানে কি 2 ইন্টু H এর কত 1 ইন্টু দুটো H আছে মানে 2। ক্লিয়ার স্টুডেন্টস? দেখো 2 ইন্টু H কত আছে, H এর আণবিক পারমাণবিক ভর হচ্ছে 1, আর দুটো আছে তার জন্য 2 দিয়ে গুণ, তাহলে টোটাল কত হলো 2 একে 2 গুণ 2 মানে 4 গ্রাম হলো এদিকে। প্লাস কি আছে O2 আছে, তাহলে O2 এর যদি বের করি মানে 2 ইন্টু ও এর কত 16, তাহলে 32 হলো, তাই কি না? তাহলে টোটালি এই দিক বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর কত হয়েছে 32 প্লাস 4 সমান সমান 36 গ্রাম। ঠিক আছে? যদি আমি বিক্রিয়াজাত পদার্থের ভর বের করি তাহলে কত হয়েছে 2H2O এদিকে উৎপন্ন হয়েছে, তাই কি না? তাহলে 2 ইন্টু H এর কত 1 ইন্টু 2 প্লাস O মানে কি অক্সিজেন, অক্সিজেনের কত 16। তো চলো 2 ইন্টু 2 একে 2, 2 যোগ 16 মানে কত হলো 18, তাহলে 18 2 36 গ্রাম। দেখো এদিকের ভর আর এদিকের ভর সমান। এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে ভরের সংরক্ষণ সূত্রটাকে প্রমাণ করতে পারলাম যে মহাশক্তি সালসা সঠিক আসিতেও কি বললাম, এখান থেকে আমরা ভরের সংরক্ষণ সূত্রটাকে প্রমাণ করতে পারলাম যে বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর সমান সমান বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট ভর। ক্লিয়ার? তার মানে ভর কখনো নষ্ট হয় না, ভর অবিনশ্বর। ক্লিয়ার স্টুডেন্টস? তো ভরের সংরক্ষণ সূত্র পড়া হয়ে গেল। তোমরা ভরের সংরক্ষণ সূত্রটাকে না ভালো করে পড়ে নিবে। দেখা গেল যে একটা অঙ্ক দিয়ে দিয়েছে আর তার সাথে বলে দিয়েছে যে ভরের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্রটি লিখো। এই ধরনের যদি বলে দেয় তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, পড়ে নিবে। হ্যাঁ, আর যদি আমি বলি তো ভর হচ্ছে অবিনশ্বর, ভরকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না। রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পদার্থগুলোর মোট ভর সর্বদা সমান থাকে। ক্লিয়ার স্টুডেন্টস? এই হচ্ছে আমাদের ভরের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, এবার চলে আসি ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র। ক্লিয়ার? তো চলো এটা মিটিয়ে দিই। দেখো স্টুডেন্টস, ভর ও শক্তির নিত্যতা সূত্র, সম্মিলিত নিত্যতা সূত্রতে কি বলছে। দেখো এখানে যে আমরা দেখলাম যে ভরটা চেঞ্জ হচ্ছেই না, ঠিক কি না? কিন্তু যদি তুমি পারমাণবিক নিউক্লিয়াস বলে তোমাদের একটা চ্যাপ্টার আছে, ওখানে যদি ওই বিক্রিয়াগুলোকে দেখো যে নিউট্রন, প্রোটন ইত্যাদি, কোনো একটা তেজস্ক্রিয় মৌল থেকে নিউট্রন যদি বেরিয়ে যায় বা নিউট্রন এসে যদি হিট করে, তো এই ধরনের সংযোজন আর বিয়োজন বিক্রিয়া যেগুলো আছে আর কি, ঠিক আছে, ওইসব বিক্রিয়ায় দেখা যায় যে ভর সংখ্যার একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মানে ভরের একটু চেঞ্জ হয়ে যায়। তাহলে সেখানে কি আমাদের শক্তির সূত্রটা, এই যে ভরের সংরক্ষণ সূত্রটা কি ভুল হয়ে যাচ্ছে? না, এখানে ভুল হচ্ছে না। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে কি হচ্ছে
ওই জায়গায় ভরটা শক্তিতে কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার? কি বললাম? ওই জায়গায় ভরটা শক্তিতে কনভার্ট হয়ে যায়। ওকে, তাহলে কি হলো স্টুডেন্টস? ভর ও শক্তির নিত্যতা সূত্রটা কি হলো? যে কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে, মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে ধরে নাও, তো বিক্রিয়াটা ঘটার আগে যেসব আমাদের বিক্রিয়ক পদার্থগুলো আছে ওগুলোর মোট ভর আর শক্তি, মোট ভর ও শক্তির পরিমাণ যদি যোগ করে দেই, হ্যাঁ, বিক্রিয়ার পরে যে বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, সেগুলোর মোট ভর ও শক্তির পরিমাণ সর্বদা সমান হবে। ক্লিয়ার স্টুডেন্টস? এটাই হচ্ছে আমাদের কি ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র। ক্লিয়ার? এবার চলে আসি E = mc স্কয়ার। এটা একটা ফেমাস সমীকরণ, এটা সায়েন্টিস্ট আইনস্টাইন দিয়েছিল। ক্লিয়ার? তো আইনস্টাইন বলেছিল যে E = mc স্কয়ার। পুরো ফিজিক্সকে চেঞ্জ করে রেখে দিয়েছিল এই সূত্রটা। কিভাবে স্যার? দেখো, আমি যে এই জায়গায় বললাম ভর ও শক্তির নিত্যতা সূত্র, হ্যাঁ, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও কি বললাম, যে কোনো একটা বড় কাঠ আছে, কাঠটাকে আমি পুড়ালাম, পুড়িয়ে ছাই করে দিলাম, তারপরে ওই ছাইটাকে তুমি যদি ওজন করো তো দেখবে কিছুটা ওজন কমে যায়। বুঝতে পারলে স্টুডেন্টস? কি হয়ে যাবে? ছাইটার ওজনটা কমে যায় কাঠের ওজনের তুলনায়। তাহলে ভরটা তো কিছুটা হলেও কমে যাচ্ছে, তাই কি না? প্রথমে যা ভর ছিল তারপরের ভরটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে কি ভরের সংরক্ষণ সূত্রটা ফেল হয়ে যাচ্ছে? না, এই জায়গায় ভর ও শক্তি সম্মিলিত নিত্যতা সূত্রটা কাজে লাগছে। মানে কি, ভর শক্তিতে কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার স্টুডেন্টস? কি বললাম? ভর শক্তিতে কনভার্ট হয়ে যায়। যেমন ভর শক্তিতে কনভার্ট হয়, ঠিক শক্তি ভরেও কনভার্ট হতে পারে। ক্লিয়ার? তো চলো দেখে নিই কিভাবে হচ্ছে। দেখো, E = mc স্কয়ার, এটাই হচ্ছে তার প্রমাণ। কি হচ্ছে? কোন একটা m ভরের ধরো বস্তু আছে, কি বললাম? কোন একটা m ভরের বস্তু আছে, m গ্রাম ধরে নিলাম, ঠিক আছে? তাহলে m গ্রাম ভরের একটা বস্তু আছে, তাহলে ওই m গ্রাম ভরের বস্তুটার মধ্যে যদি ওটার পুরো ভরটা শক্তিতে কনভার্ট হয়ে যায়, কি বললাম? পুরো ভরটা যদি শক্তিতে কনভার্ট হয়ে যায় তাহলে কতটা শক্তি উৎপন্ন করবে? সেটা হচ্ছে E = m × c স্কয়ার। চলো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও 5 গ্রাম ভরের একটা বস্তু আছে, কি বললাম? 5 গ্রাম ভরের একটা বস্তু আছে, এই পুরো 5 গ্রাম ভরটা কি শক্তিতে কনভার্ট হবে। ক্লিয়ার? তাহলে শক্তিতে এই 5 গ্রাম ভরটা যদি শক্তিতে কনভার্ট হয় তাহলে মানটা কত হবে? E = 5 × c স্কয়ার। c কি এখানে? c হচ্ছে আলোর গতিবেগ। ঠিক আছে স্টুডেন্টস? আলোর গতিবেগ এটা একটা ফিক্সড মান, মানে কনস্ট্যান্ট একটা মান। ঠিক আছে? আলোর গতিবেগের মান এটা সায়েন্টিস্টরাই বের করেছেন। হ্যাঁ, তো এটার মান কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা হচ্ছে এসআই তে। যদি সিজিএস এ বলি তাহলে 3 × 10⁻10 সেমি/সেকেন্ড। ক্লিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে কি সিজিএস এ, কারণ সেমি/সেকেন্ড আছে। তাহলে এটা হচ্ছে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁻10 মিটার সেমি/সেকেন্ড আর 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ক্লিয়ার? তো আমরা এখানে কোনটাকে ইউজ করব? এটাকে, কারণ আমরা গ্রামে ধরেছি, ঠিক কি না? আমরা গ্রামে ধরেছি মানে সিজিএস এ ধরেছি। তাহলে এখানে সি এর মান হচ্ছে 3 × 10⁻10। ওকে, তাহলে এখানে এককটা কি হবে? আর্গ। সিজিএস এ শক্তির একক কি? আর্গ। হ্যাঁ, তাহলে যদি গুণ করি 3 × 5 = 15 × 10⁻10 আর্গ কি এনার্জি উৎপন্ন হবে। 5 গ্রাম ভরটা যদি পুরোটা এনার্জিতে কনভার্ট হতে চায় তাহলে এতটা শক্তিও উৎপন্ন করতে পারবে। এটা কে বলেছে? বিজ্ঞানী আইনস্টাইন। ক্লিয়ার স্টুডেন্টস? তো আজকে আমাদের লেকচারের পুরো যে টপিকগুলো আমি রেখেছিলাম 7টা, পুরো আমি শেষ করলাম। কাল থেকে আমাদের আসল খেলা শুরু হবে। ঠিক আছে স্টুডেন্টস? মানে এর পরের লেকচারটাই আমাদের মেইন লেকচার। এটাতে শুধু আমাদের কনসেপ্ট জানার ছিল। এর পরের দিন যেগুলো জানবো সেটা হচ্ছে কি রাসায়নিক সমীকরণগুলো। ঠিক আছে? আমি তোমাদেরকে মোটামুটি 35টা রাসায়নিক সমীকরণ দিব। ওই 35টা রাসায়নিক সমীকরণ তোমাদেরকে মুখস্থ করতে হবে। আর
যতগুলো যৌগ যা আছে, তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কারো কারো অসুবিধা নাও হতে পারে, যে যৌগগুলোর নাম তোমাদেরকে জানতে হবে। ক্লিয়ার স্টুডেন্টস? এবার তোমরা একটু চাপে পড়ে যেতে পারো, স্যার আমি তো ক্লাস 9-এ ভালোভাবে পড়িনি, বা এইটা আমি সেরকম টিচার ছিল না, বুঝতে পারিনি, কেমিস্ট্রি আমি পারি না, হ্যাঁ, তো যৌগের নাম স্যার আমি পারি না, সমীকরণও পারি না, স্যার কি করব এই মুহূর্তে? কোনো চাপ নিও না, আমি তোমাদেরকে পুরো রাসায়নিক সমীকরণের পুরো লিস্ট এখানে তোমাদেরকে দেখিয়ে দিব। ক্লিয়ার স্টুডেন্টস? পুরো লিস্ট এখানে দেখাবো, যে সবগুলো সমীকরণ সম্পর্কে হাতে ধরে তোমাদেরকে পড়াবো, আর যতগুলো যৌগের নাম আছে আর যৌগগুলোর সংকেত আছে সবগুলো একটা লিস্ট তোমাদেরকে দেখিয়ে দিব। ক্লিয়ার? আর তোমরা ওটাকে 5-6 বার শুধু দেখে নিবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, কোনো চাপের কোনো বিষয় নেই, আমি তোমাদের সাথে আছি। আর পুরো ক্লাস 10-এর সিলেবাস আমি শেষ করব, ঠিক আছে? আজকে আমি রাসায়নিক গণনার প্রথম লেকচার নিয়ে আসলাম, এরপরের দিন রাসায়নিক গণনার সেকেন্ড লেকচার তোমাদেরকে নিয়ে আসবো, আর ওই দিনই প্রায় আমি শেষ করার চেষ্টা করব, যদি না হয় তো 3 নাম্বার লেকচার নিয়ে আসবো। ক্লিয়ার স্টুডেন্টস? তো ভালো থাকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, আর ভালো লাগলেও কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, পরবর্তী ভিডিও তোমাদের অনেক অনেক কাজে লাগবে। ঠিক আছে স্টুডেন্টস? তো ভালো থাকো, টাটা।